সীমান্ত অঞ্চল ছাপিয়ে লাগামহীন করোনা সংক্রমণ, উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেই 40 জনের মৃত্যু। ঢাকাতেও ভারতীয় ভ্যারিয়েন্টের হানার শঙ্কা, কাল থেকে ফাইজারের টিকা প্রয়োগ। মুজিব শতবর্ষে আরও অর্ধ লাখের বেশি পরিবার পেল মাথা গোজার ঠাঁই, বাড়ি ও জমির দলিল হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীতে আধুনিক মিসাইল সিস্টেমের উদ্বোধন। পদ্মা সেতুতে বসানো হলো রেলের শেষ দুটি স্ল্যাব। চীনের সঙ্গে চুক্তি অনুযায়ী গ্যাস লাইন বসানোর প্রক্রিয়াও শুরু। দক্ষিণবঙ্গের কোটি মানুষ পাবে সংযোগ। জাতিসংঘের প্রস্তাবে নেই রোহিঙ্গা প্রত্যাবাসন, ক্ষোভ দেখিয়ে মিয়ানমারের বিরুদ্ধে ভোটই দিল না বাংলাদেশ। সঠিক কূটনৈতিক সিদ্ধান্ত বলছেন বিশ্লেষকরা। এবং চিকিৎসকের অবহেলায় এবার চিকিৎসকেরই প্রাণ যাওয়ার অভিযোগ। 3 ডাক্তারের বিরুদ্ধে পরিবারের শত কোটি টাকার মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় সপ্তাহ ব্যবধানে দেশে করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। করোনার দাপটে সীমান্তবর্তী জেলাগুলো টালমাটাল। সবশেষ 24 ঘন্টায় শুধু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেই মারা গেছেন 40 জন। সর্বোচ্চ শনাক্তের হার ঝিনাইদহে 55%। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। গত সপ্তাহের তুলনায় করোনা ও উপসর্গে মৃত্যু বেড়েছে 46%। ঈদ উল ফিতরের পর থেকে মে মাসের মাঝামাঝি সময় থেকে সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণের হার লাগামহীন। শুধু হাসপাতাল নয়, বাড়ছে আইসিইউ ইউনিটেও রোগীর চাপ। ঢিলেঢালা লকডাউন আর মানুষদের উদাসীনতায় রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 10 জন। রোগী ভর্তি 359 জন, আর শনাক্তের হার 47-এ ঠেকেছে। আমরা ভর্তি করাতে যাচ্ছি করোনাতে, কিন্তু প্রচণ্ড প্রেশার। করোনা ওয়ার্ডেই গিয়েছিলাম, ওইখানে গিয়ে মনে করেন জায়গা নাই, সিট ফাঁকা নেই। পরিস্থিতি অবনতির দিকে উত্তরাঞ্চলের আরেক বিভাগ রংপুরেও। 24 ঘন্টায় ঠাকুরগাঁয়ে 3 জনের মৃত্যু হয়েছে, আর দিনাজপুরে মারা গেছেন 1 জন। প্রতিদিন আমাদের অলমোস্ট 30% নতুন পজিটিভ কেস পাচ্ছি। গত 24 ঘন্টায় খুলনায় ডেডিকেটেড হাসপাতালে করোনায় ও উপসর্গে 7 জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিনে উত্তরাঞ্চলের পাশাপাশি সংক্রমণ পরিস্থিতি খারাপের দিকে দক্ষিণাঞ্চলেও। জেলায় শনাক্তের হার ঠেকেছে 38%। লকডাউন যদি কঠোর হতো তাহলে এই জিনিসটা হতো না। জুন মাসের শুরু থেকেই যশোরে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। 24 ঘন্টায় শনাক্ত হার 38%, মারা গেছেন 6 জন। সীমান্ত জেলা সাতক্ষীরায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ। 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে জেলার মেডিকেলে। আমাদেরকে ডাক্তার সিস্টারদের কিন্তু একটু হিমশিম খেতে হচ্ছে। ঝিনাইদহে শহর ছাড়িয়ে গ্রামেও প্রকটভাবে দেখা দিয়েছে সংক্রমণ। জেলায় 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হার ঠেকেছে 55%। চুয়াডাঙ্গায় মারা গেছেন 3 জন। চট্টগ্রাম মহানগর ও তার আশেপাশের জেলাগুলোতে ভারতীয় ডেল্টা ধরন শনাক্তের পর থেকে আবারও পরিস্থিতি অবনতির দিকে। বন্দর নগরীতে মারা গেছেন 1 জন। 642 নমুনা পরীক্ষায় শনাক্ত 136 জন। লাবিব হাসান, সময় সংবাদ। কোভিডের ভারতীয় ভ্যারিয়েন্ট সীমান্ত এলাকা পেরিয়ে ধেয়ে আসছে রাজধানীর দিকে। এরই মধ্যে হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রস্তুতি থাকলেও শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি হলে মোকাবেলায় বেগ পেতে হবে। এদিকে আগামীকাল থেকে শুরু হচ্ছে ফাইজারের টিকা প্রয়োগ। ভারতীয় ভ্যারিয়েন্টের প্রভাবে গত 2 মাস ধরে নাস্তানাবুদ দেশের সীমান্ত অঞ্চল। রাজশাহীর পরে খুলনা বিভাগেও হাসপাতালে হাসপাতালে শুধুই হাহাকার। এমন অবস্থায় গত সপ্তাহে আইসিডিডিআরবি জানায়, ঢাকাতেও এই ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে হুহু করে। ঘনবসতি হওয়ায় মহা ঝুঁকিতে রাজধানী। ডেল্টা ভ্যারিয়েন্টটা অন্যান্য ভ্যারিয়েন্টগুলোকে রিপ্লেস করে ফেলেছে। সুতরাং এবার ঘটনাটা ঘটেছে উল্টাটা। এবার বাইরের থেকে আমাদের ঢাকার দিকে বরং কিছুটা ইনফেকশন রেটটা বাড়তে থাকবে। এখন স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশ জুড়ে সংক্রমণের হার বিবেচনায় উদ্বেগজনক অবস্থায় রাজধানী ঢাকা। তবে অভিজ্ঞতা থেকে হাসপাতালগুলো প্রস্তুতি নিলেও সংক্রমণের মাত্রা ছাড়িয়ে গেলে তা মোকাবেলা সহজ হবে না। যে পরিমাণ শয্যা খালি আছে, রোগীর সংখ্যা যদি তার চেয়ে বেশি হয় তাহলে কিন্তু সেটি ভীষণ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। আমরা যদি সংক্রমণের চেইনটি ভেঙে দেই,
মানুষের কাছ থেকে মানুষের কাছে ট্রান্সমিশনটি যদি না হয় তাহলে কিন্তু এই শয্যা সংখ্যা খালিই থাকবে, যেটি আমাদের সবার উদ্দেশ্য এবং লক্ষ্য। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয় সোমবার থেকে রাজধানীর 3টি কেন্দ্রে প্রয়োগ শুরু হবে ফাইজার বায়োনটেকের টিকার প্রয়োগ। প্রথম পর্যায়ে আগে থেকে রেজিস্ট্রেশন করা 120 জনকে দেয়া হবে এই টিকা। তাদের পর্যবেক্ষণ করে দ্বিতীয় ধাপ শুরু হবে পরের সপ্তাহে। ঢাকা শহরের 3টা হাসপাতালে আমরা এই ভ্যাকসিনটা দেব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, প্রতি কেন্দ্র থেকে 120 জন এবং সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত এই কার্যক্রমটা চলবে। দিনক্ষণ না জানালেও শিগগিরই চীন থেকে চুক্তি অনুসারে টিকা আসবে বলেও বুলেটিনে আশ্বস্ত করা হয়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দেশের কেউই ভূমিহীন গৃহহীন থাকবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৃণমূলের বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। সকালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে 53,340টি পরিবারকে জমিসহ ঘর উপহার দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু ঘর নয়, ধীরে ধীরে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করবে সরকার। বাবুল হোসেনের ক্যামেরায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে কামরুজ্জামান মামুনের রিপোর্ট। বাহারি টিনশেডের সেমিপাকা ঘরগুলো যেন নতুন স্বনির্ভর বাংলাদেশের এক একটি রঙিন বসতি। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে দেশের ছিন্নমূল গৃহহীন ও ভূমিহীন প্রান্তিক মানুষ বসতভিটার মালিক হচ্ছেন ধাপে ধাপে। সরকারের আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে 1.5 লাখের বেশি পরিবার মালিক হলেন জমি ও বাড়ির। এ পর্যন্ত গৃহপ্রাপ্ত পরিবারের সংখ্যা ছাড়িয়েছে 1 লাখেরও বেশি। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে প্রশংসিত এই উদ্যোগ বাস্তবায়নের অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ভোগ করতে নয়, এসেছে নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে। ওই সীমিত আর্থিক সম্পদ নিয়েই আমরা কিন্তু ছিন্নমূল মানুষ, গৃহহারা মানুষ, ভূমিহীন মানুষ তাদের পুনর্বাসনের কাজ শুরু করি। কারণ স্বাধীনতার পর জাতির পিতা এই গুচ্ছগ্রাম নির্মাণের মাধ্যমে ভূমিহীনদের খাস জমি এবং গৃহ নির্মাণের কাজ শুরু করেছিলেন। একটা ঘর যখন পায়, মানুষের ভিতরে যে আনন্দ, তার মুখে যে হাসি, এর থেকে বড় পাওয়া তো আর কিছু না। আমি মনে করি আমার জীবনের থেকে বড় পাওয়া আর কিছু না। তিনি জানান, মানুষের সেবক হিসেবে তৃণমূলের বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। প্রত্যেক মানুষের একটা ঠিকানা করে দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। বস্তিবাসীরা তার নিজ গ্রামে ফিরে গেলে সেখানে ঘর বাড়ি 6 মাসের জন্য রিজার্ভের মাধ্যমে বিনা পয়সা খাদ্য ব্যবস্থা করা, তাকে ঋণের ব্যবস্থা করা এবং তার পুনর্বাসনের ব্যবস্থা আমরা করে দেব। অনুষ্ঠানে দেশের নানা প্রান্তের উপকারভোগীদের সঙ্গে কথা বলেন সরকার প্রধান। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে যুক্ত হয়ে বীরাঙ্গনা শিলাগুহ নতুন ঘরে দাওয়াত দেন প্রধানমন্ত্রীকে। আমার যে ঘর দিয়েছেন সেই ঘরে একটিবার আসবেন, আমি আপনাকে সাজ করা দিয়ে তরকারি রান্না করে খাওয়াবো। বোন, আমি যদি সুযোগ পাই নিশ্চয়ই আমি আসার চেষ্টা করব। চলতি বছরের মধ্যেই এই কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা উঠে আসে সরকার প্রধানের বক্তব্যে। সেমিপাকা ঘর, সমাজের সবাইকে নিয়ে যে রাষ্ট্র, আর সে রাষ্ট্রের অগ্রগতিতে প্রান্তিক জনগোষ্ঠীও যে পিছিয়ে থাকছে না, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত এসব আধাপাকা বাড়ি। ছিন্নমূল মানুষের স্থায়ী ঠিকানা গড়ে দিয়ে মানবিকতা ও উন্নয়নের যে নজির তৈরি হলো দেশে, হতদরিদ্রকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার এই মডেল বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আধুনিক সমর সরঞ্জাম সংগ্রহ আভিযানিক সক্ষমতায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনী। বাহিনীতে সংযুক্ত হলো টাইগার মাল্টিপল লঞ্চ মিসাইল সিস্টেম বা MLRS। ভার্চুয়ালি এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অপারেশনাল দক্ষতার পাশাপাশি এসব আধুনিক সরঞ্জাম সেনাবাহিনীর আত্মবিশ্বাসও বাড়াবে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। সমর সরঞ্জাম 2018-19 অর্থবছরের চুক্তি অনুযায়ী তুরস্ক থেকে 1 রেজিমেন্ট মিসাইল সিস্টেম কেনার সিদ্ধান্ত নেয় সরকার। চালানের প্রথম ধাপে আসা এসব মধ্যম পাল্লার যুদ্ধাস্ত্রকে বলা হচ্ছে টাইগার মাল্টিপল লঞ্চ রকেট বা মিসাইল সিস্টেম বা MLRS।
এসব মিসাইল স্থল ও নৌ সীমায় ৭০ থেকে ১২০ কিলোমিটার দূরত্বে নিখুঁত ও কার্যকর হামলা চালাতে সক্ষম। রোববার প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনীর মাধ্যমে এসব সরঞ্জাম সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। সরকার প্রধানের পক্ষে সাভার সেনানিবাসে আর্টিলারি রেজিমেন্টের কাছে এসবের অন্তর্ভুক্তি সনদ তুলে দেন সেনাপ্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নব্য সংযোজিত এসব মিসাইল ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী সেনা সক্ষমতা তৈরিতে কাজে দেবে। আধুনিক এই MLRS আমাদের সেনাবাহিনীকে অনেক শক্তিশালী করবে, মনোবল বৃদ্ধি করবে। সেনা কর্মকর্তাদের দাবি, এসব মিসাইল লঞ্চারগুলো একই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নির্বাচিত চৌকস সেনা সদস্যরা তুরস্কে প্রশিক্ষণ শেষে এসব মিসাইলের ফায়ার সম্পন্ন করেছে অন্তত ২ মাস আগেই। দেবাশিস রায়, সময় সংবাদ, সাভার, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ছাদে স্থাপিত সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন শুরু, চট্টগ্রামে উদ্বোধন করলেন জ্বালানি প্রতিমন্ত্রী। শিল্প প্রতিষ্ঠানগুলোকে এমন উদ্যোগ নেয়ার আহ্বান। মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাবে রোহিঙ্গাদের প্রতি সহিংসতার বিষয়টি উঠে এলেও গুরুত্ব পায়নি তাদের প্রত্যাবাসন। আশ্রিত প্রায় ১১ লাখ রোহিঙ্গার নিজ দেশে ফেরার বিষয়টি নিয়ে কোনো দিক নির্দেশনা না থাকায় ক্ষুব্ধ বাংলাদেশ ভোটই দেয়নি। একে সঠিক কূটনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস হয়। একই সঙ্গে দেশটির কাছে অস্ত্র বিক্রিতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে ১১৯টি দেশ সমর্থন দিলেও বেলারুশ বিপক্ষে ভোট দেয়। মিয়ানমারের সবচেয়ে বড় ২ অস্ত্র সরবরাহকারী দেশ চীন, রাশিয়া সহ ৩৬টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। ভোট দেয়নি বাংলাদেশও, তবে এই অবস্থান কূটনৈতিক প্রতিবাদের অংশ। নিন্দা প্রস্তাবে একেবারেই উঠে আসেনি রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুটি। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় চাপ প্রয়োগে ব্যর্থ বলেই মিয়ানমারের এই হাল উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাহ ফাতিমা। একই সঙ্গে অবিলম্বে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তিনি। গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশও চায় মিয়ানমারের সাংবিধানিক শৃঙ্খলা ফিরে আসুক। মিয়ানমারের রোহিঙ্গা সংকটের মূল সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা না নিলে কোনো প্রস্তাবই সম্পূর্ণ হবে না। রোহিঙ্গা সমস্যার সমাধান না করার কারণেই মিয়ানমারকে দায় মুক্তির সংস্কৃতির পথে নিয়ে গেছে। একই কারণে মিয়ানমার সেনাবাহিনী এখন অন্যান্য জাতিগোষ্ঠীর উপরও দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই ভোটদান থেকে বিরত থাকাকে সঠিক কূটনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আমরা সেখানে সামরিক জান্তার সাথে এখন কোনো ধরনের বৈপরীত্য, কোনো ধরনের সংঘাতে, কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু আচরণের মধ্যে বাংলাদেশ জড়াতে চায় না। বাংলাদেশ চায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন। যেহেতু রোহিঙ্গাদের প্রত্যাবাসন সেখানে উঠে আসে নাই, সেজন্য বাংলাদেশ সেখানে ভোটদানে বিরত থেকেছে। এটা বাংলাদেশের অবস্থান, আমি বলবো যে বাংলাদেশ স্পষ্ট করেছে। তবে মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয়ের চেয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনেই বেশি জোর দেওয়া উচিত বলে মনে করছে সব মহল। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গাকে তাদের দেশে ফেরানোই মূল চ্যালেঞ্জ, আর সেটি মাথায় রেখেই কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ তাদের। ওমরিনান, সময় সংবাদ। পদ্মা সেতুতে বসানো হলো রেলওয়ের সবশেষ 2টি স্ল্যাব। এরই মধ্যে রেললাইনের পাশ দিয়ে গ্যাসের পাইপলাইন বসানোর প্রাথমিক কাজও শুরু হয়েছে। চীন থেকে আসবে পাইপ। কাজ শেষে সরাসরি গ্যাস সংযোগ পাবে দক্ষিণাঞ্চলের কোটি মানুষ। এদিকে রোডের বাকি 228টি স্ল্যাব বসানোর কাজও এগিয়ে চলেছে। স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের সবগুলোই বসে গেছে, আর রোডওয়ে স্ল্যাব বসেছে ২৬৭৯টি। বিরূপ আবহাওয়ার কারণে কয়েক ঘন্টা দেরি হলেও রোববার বসানো হয় রেল স্ল্যাবের শেষ 2টি। এতে স্বপ্নের সেতু চলাচল উপযোগী হতে আরও এক ধাপ এগিয়ে গেল। আশা করা যাচ্ছে আমরা গ্যাস লাইন পাইপলাইনের কাজ সম্পন্ন করলে, রেলওয়ের সাথে ইন্টারফেস মিটিং করলে রেলওয়ে তার ট্রাক বসিয়ে কাজ এগিয়ে নিয়ে যাবে। এদিকে রেল স্ল্যাবের পূর্ব প্রান্তে গ্যাস লাইন স্থাপনে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। কোম্পানিটি ইতোমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছে। চীন থেকে চলতি মাসে এগুলো প্রকল্প এলাকায় পৌঁছার কথা রয়েছে। সড়ক ও রেল যোগাযোগের পাশাপাশি গ্যাস সুবিধা পাবেন দক্ষিণাঞ্চলের কয়েক কোটি মানুষ। এরই মধ্যে সেতুর ১৩১২টির সবকটি রেলওয়ে স্ট্যান্ডার বসে গেছে। তাই সেতুর নিচতলা দিয়ে পায়ে হেঁটেই মাওয়া থেকে জাজিরা যাওয়া সম্ভব। আমাদের দিন রাত অক্লান্ত পরিশ্রমের ফলে
দেখা গেল যে এখন 36-59টা রেলওয়ে স্ল্যাব অলরেডি বসানো শেষ। আমরা বাংলা ইঞ্জিনিয়াররা এই প্রজেক্টে কাজ করতে পেরে আমরা অনেক আনন্দিত। আমাদের দেশের একটা উন্নয়ন, আমাদের দক্ষিণবঙ্গের জন্য মনে করেন যে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হবে। 2018 সালের 14 সেপ্টেম্বর থেকে রেল স্ল্যাব বসানো শুরু হয়েছিল। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেশে প্রথমবারের মতো ছাদে স্থাপিত সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়েছে চট্টগ্রামে। কোরিয়ান ইপিজেডে আপাতত 16 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে এ ধরনের প্রকল্প শুরুর আহ্বানও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান ইপিজেডে সৌরশক্তির মাধ্যমে 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প চলছে। ছাদ সৌর বিদ্যুতের এই প্রকল্পের আওতায় 16 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়েছে। রোববার সকালে উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এটি দেশের মধ্যে বৃহত্তম একক ছাদ সৌর বিদ্যুৎ প্রকল্প বলে জানান মন্ত্রী। কেপিজেড এবং ইয়াংওয়ান কর্পোরেশন, আমাদের সাথে মাননীয় কোরিয়ান অ্যাম্বাসাডার আছেন, আমাদের সাথে আমাদের কেপিজেডের যে চেয়ারম্যান আছেন, ওনারা বাংলাদেশের সর্ববৃহৎ 16 মেগাওয়াটের সোলার হোম সিস্টেম সাথে নেট মিটারিং সিস্টেম চালু করেছে। কেপিজেডের মতো দেশের অন্যান্য শিল্প কারখানাকে এই সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের মাধ্যমে নেট মিটারিং সিস্টেম চালুর আহ্বান জানান নসরুল হামিদ। আমাদের যে ভিশন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভিশন, আমাদের যে রিনিউয়েবল এনার্জি থেকে বিদ্যুৎ নেওয়া ভবিষ্যতের পরিকল্পনার সাথে এটা সামঞ্জস্য হয় এবং এটা বিরাটভাবে আমাদের সহযোগিতা করবে এনার্জি সেভিং এর দিক দিয়ে। এটি শুধু কেপিজেডের উন্নয়ন নয়, কোরিয়া বাংলাদেশের দ্বিপক্ষীয় উন্নয়ন বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। কেপিজেডে 27টি কারখানা রয়েছে। এর মধ্যে এখনো পর্যন্ত 8টি কারখানায় ছাদ সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হয়েছে, যেখানে 30,000 শ্রমিক কাজ করেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মেগা প্রকল্পের নামে সরকার পরিকল্পিতভাবে লুটপাট করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত গোল টেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি। স্বাস্থ্য খাতে দুর্নীতির কারণেই টিকার সুব্যবস্থা হচ্ছে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে, লুট করছে, একটা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এই মেগা প্রজেক্টের সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে গণলুট চলছে। ওখানে 10,000 টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে 50,000 কোটি টাকার প্রজেক্ট। অন্যদিকে দেখুন স্বাস্থ্য খাতে কি করুণ অবস্থা। এখন পর্যন্ত টিকার কোনো নিশ্চয়তা নেই এবং টিকার নিশ্চয়তা হবেও না। এই জন্যে যে যারা এই স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িত, টিকার সঙ্গে জড়িত, এরা সবাই আপনার দুর্নীতিতে জড়িত হয়ে গেছে। সময় সংবাদে আরও থাকছে, মালির মরুভূমিতে মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। নিরাপদ নয় আবাসস্থল, শান্তি ফেরাতে বদ্ধপরিকর। চিকিৎসকের অবহেলায় এবার চিকিৎসকের মৃত্যুর অভিযোগ উঠেছে। 3 ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত ডাক্তারদের সনদ বাতিল সহ 100 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। চিকিৎসকের অবহেলায় ডাক্তার ছেলে তৌফিকের মৃত্যুর বিচার চেয়ে আদালতে বাবা। তাদের অভিযোগ, পিত্তথলিতে পাথর হওয়ায় তাকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অপারেশনের পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। চিকিৎসকের পরামর্শে নেওয়া হয় ল্যাব এইডে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর পাঠানো হয় বিআরবি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর জন্য 3 হাসপাতালের 3 চিকিৎসকের অবহেলাকে দুষছেন বাবা। চিকিৎসার অবহেলার কারণে আমার ছেলে আজকে মৃত এবং তারা হত্যাকারী আমি মনে করি। আমি আমার ছেলের সঠিক বিচার চাই। রোববার এই ঘটনায় দায়ী 3 চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। যখন আজকের মামলার বাদী বুঝতে পারলেন তার ছেলে আর দুনিয়ায় নাই, যখন তার স্ত্রী বুঝতে পারলো আমার স্বামী আর দুনিয়ায় নাই, তখন তাদেরকে দেখা পর্যন্ত করতে দেওয়া হয় নাই, সেই লাশকে দেখতে পর্যন্ত দেওয়া হয় নাই। লাশ আটকে রেখে যখন তারা এভাবে নির্যাতন করেছেন, সে তারপরেও তার কাছ থেকে আজকের মামলার বাদীর কাছ থেকে সকল আসামিরা পরস্পর 5 লক্ষ টাকা আদায় করেছেন। 304 দ্বারা অবহেলার মামলা আনয়ন করেছি। আমরা 386-তে যে ভয়ভীতি দেখাইয়া জোরপূর্বক আমাদের এই পেশেন্টকে ওখানে রেখেছেন,
এবং সেই জন্য 386 করেছি এবং 406 420 ওনারা বিশ্বাস ভঙ্গ করছে, প্রতারণা করছে। মারা যাওয়া তৌফিক রাজধানীর এভার কেয়ার হাসপাতালের মেডিকেল অফিসার ছিলেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবৈধ বিটকয়েনের কেনাবেচার মাধ্যমে এক মাসেই বিদেশে 1.5 কোটি টাকা পাচার করেছে একটি চক্র। রাজধানীতে মূল হোতা সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, সদস্য সংগ্রহ করে ভার্চুয়াল লেনদেনের প্রশিক্ষণও দিত চক্রটি। বিটকয়েন বা ভার্চুয়াল মুদ্রা দেশে লেনদেন নিষিদ্ধ, তারপরও অনলাইনে ফাঁদ পেতে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল একটি চক্র। রাজধানীর দারুসালাম এলাকা থেকে অন্যতম হোতা হামিম সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। অভিযানে উদ্ধার করা হয় ল্যাপটপ ও ডেবিট কার্ড। র্যাব জানায়, চক্রটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে টাকা পাচার করে আসছিল। একটি অ্যাকাউন্ট থেকেই পাচার করেছে 1.5 কোটি টাকা। হামিমের বিভিন্ন ভার্চুয়াল ওয়ালেট পর্যালোচনা করে দেখেছি এই মাসে সে প্রায় 1.5 কোটি টাকা পরিমাণ সে বিটকয়েন লেনদেন করেছে। আমরা তার 14 থেকে 15টি ভার্চুয়াল ওয়ালেট পেয়েছি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিটকয়েন সংক্রান্ত একটি পেজ পরিচালনা করে আসছিল, যেই পেজে আমরা কয়েক হাজার সদস্য পেয়েছি। 2020 সাল থেকে এই কার্যক্রম শুরু করে হামিম। কয়েক বছরে অর্ধশত যুবককে প্রশিক্ষণ দিয়েছে সে। বিভিন্ন সময় বিভিন্ন হ্যাকিং কার্যক্রম করেছে এবং তারা ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের সাথেও জড়িত। এই বিটকয়েনের মাধ্যমে বিভিন্ন ডার্ক সাইট, যে পর্ন সাইটগুলো রয়েছে, সেখান থেকে তারা বিটকয়েনের মাধ্যমে যে পর্নোগ্রাফির বিভিন্ন ভিডিও তারা ডাউনলোড করেছে, ক্রয় করেছে এবং যেটা পরবর্তীতে উচ্চ মূল্যে তারা বিভিন্নভাবে বিক্রয় করেছে। চক্রটির সবাই বিশ্ববিদ্যালয় পড়ুয়া। ফরিদপুর জেলার এই বাসিন্দাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করবে র্যাব। লেনদেন করতে হয়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকের ভোল্টের 3.77 লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশের পর এবার ঢাকা ব্যাংকের 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের সাবেক ডিআইজি পার্থ গোপাল বণিকের জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন বলে জানিয়েছে দুদক সচিব। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কর্মরত থাকাকালে পার্থগোপাল বণিকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে 2019 সালের 28 জুলাই তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। একই দিনে পার্থগোপালকে নিয়ে তার বাসায় অভিযানে নগদ 80 লাখ টাকা উদ্ধার হয়। পরবর্তীতে দুদকের তদন্ত প্রতিবেদনেও এই অভিযোগের প্রমাণ পাওয়া যায়। গত বছরের 4 নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। 15 ডিসেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গত বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করেন আদালত। রোববার দুদক সচিব জানান, জামিন বাতিলের আবেদন করা হবে উচ্চ আদালতে। তো জামিনের পর আমরা মনে করি যে তার জামিনটার বিরুদ্ধে আমাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত এবং আমরা জামিনের জন্য এখন এটার জামিনটা যাতে বাতিল করা যায় সেজন্য আমাদের কার্যক্রম চলছে। এদিকে ব্যাংকের ভোল্ট থেকে 4.25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংকের 2 কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে দুদক। দুর্নীতি দমন প্রতিরোধ আইন 1947-এ 5-2 ধারায় মামলা হয়েছে। সিনিয়র স্পেশাল জজ আদালতে আমাদের একটা শোন অ্যারেস্টের আবেদন দেয়া হয়েছে। এই অর্থ পাচার হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান দুদক সচিব। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে স্থগিত থাকা প্রথম ধাপের 204 ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণকাল। একই দিন 11টি পৌরসভা ও লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। সকালে উপজেলা নির্বাচন ও কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রিজাইডিং কর্মকর্তারা। একইভাবে সিলেট 3, ঢাকা 14 ও কুমিল্লা 5 আসনের উপনির্বাচন আগামী 14 জুলাই অনুষ্ঠিত হবে। জাতিগত সহিংসতায় জর্জরিত মালিতে শান্তি ফেরাতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। মালির গাঁও অঞ্চলে সুরক্ষিত সুপার ক্যাম্প শান্তিরক্ষীদের আবাসস্থল। তবে সেই সুরক্ষিত ক্যাম্পের মূল ফটকেও ঘটেছে গাড়ি বোমা হামলার ঘটনা। পশ্চিম আফ্রিকার দেশ মালির সুপার ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যান্ড ব্যাচ 7-এর সামনে থেকে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তমাল।
আমি এই মুহূর্তে রয়েছি গাঁও সুপার ক্যাম্পের সামনে, অর্থাৎ মালির একটি অঞ্চল গাঁও, যেটি সংঘাতপূর্ণ একটি এলাকা, এবং সেখানে কিন্তু শান্তিরক্ষীরা অবস্থান করেন সুপার ক্যাম্পে, অর্থাৎ রাত্রিযাপন করেন সুপার ক্যাম্পে। শুধুমাত্র যে বাংলাদেশি শান্তিরক্ষীরা তাই নয়, সেখানে কিন্তু নানা দেশের শান্তিরক্ষীরা আসলে অবস্থান করেন। সুপার ক্যাম্পের গেটগুলোতে গাড়ি বোমার হামলার ঘটনা ঘটেছে এবং অনেক কিন্তু হতাহত হয়েছেন। তো সেই জায়গা থেকে সুপার ক্যাম্পে থাকলেই কেউ হামলার শিকার হবেন না সেটি কিন্তু বলা যায় না, কারণ হুপুর থেকেও মোটর সেলের কিন্তু হামলা আসতে পারে। সুপার ক্যাম্পেও অনেক ক্ষেত্রেই আমাদের হামলার শিকার হতে হয়। এই ধরনের বড় বড় নজিরও রয়েছে, বিশেষত ইনডাইরেক্ট ফায়ারের দ্বারাই আমরা বেশি আক্রান্ত হয়ে থাকি। যেমন 2019 সালে এবং গত বছরও বেশ কিছু অ্যাটেম্পট ছিল। এবছরও আমরা হুমকির মধ্যে মাঝে মধ্যেই আমাদেরকে মধ্যে পড়তে হয় যে এই সুপার ক্যাম্পেও তারা ইনডাইরেক্ট ফায়ার বা ক্ষেত্রবিশেষে সুইসাইডাল ভেহিকেল বোর্ন অ্যাটাক হতে পারে। এবং বাংলাদেশের যে শান্তিরক্ষা বাহিনীর শান্তিরক্ষীরা রয়েছেন, তারা কিন্তু তাদের যে জায়গাটি রয়েছে গাঁও সুপার ক্যাম্পে, সেটি কিন্তু আসলে অনেক সুন্দর করে তুলে ধরেছেন এবং বলা চলে যে এখানে আসলে দেশীয় যে সংস্কৃতি, দেশীয় যে স্বাধীনতা সার্বভৌমত্ব, সেটি কিন্তু তারা আসলে ফুটিয়ে তুলে ধরার অনেকটাই চেষ্টা করেছেন। তো সব মিলে বলা চলে এই ছিল আমার কাছে গাঁও সুপার ক্যাম্প থেকে সবশেষ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, গাঁও, মালি। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সীমান্ত অঞ্চল ছাপিয়ে লাগামহীন করোনা সংক্রমণ, উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেই 40 জনের মৃত্যু। ঢাকাতেও ভারতীয় ভ্যারিয়েন্ট হানার শঙ্কা, কাল থেকে ফাইজারের টিকা প্রয়োগ। মুজিব শতবর্ষে আরও 1.5 লাখের বেশি পরিবার পেল মাথা গোজার ঠাঁই, বাড়ি ও জমির দলিল হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীতে আধুনিক মিসাইল সিস্টেমের উদ্বোধন। এবং পদ্মা সেতুতে বসানো হলো রেলের শেষ 2টি স্ল্যাব। চীনের সঙ্গে চুক্তি অনুযায়ী গ্যাস লাইন বসানোর প্রক্রিয়া শুরু। দক্ষিণবঙ্গের কোটি মানুষ পাবে সংযোগ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।